একটা জব্বর খবর এনেছি আপনাদের জন্য। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনূস সাহেব আবারও দেখিয়ে দিলেন তাদের নেতৃত্ব ঠিক কতটা দৃঢ়। এক ভিন্ন চিত্র দেখালো, যে চিত্রে অবশেষে তাণ্ডব শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে আব তেরা কিয়া হোগা কালিয়া, লাউ ঠেলা খেলা শুরু হয়ে গেছে। তোরা এখানে মিটিং কর, আমার এদিকে খেলতে দে। আর খেলার জন্য এমন ঘটনাগুলাই দরকার। বড় কিছুর পরিকল্পনা করছে, কাকপক্ষীয় টের পাইল না। বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন সূর্য উদয় করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ। 54 বছরের ইতিহাসে যা ঘটেনি, 55তম বছরের এসে বাংলাদেশে সেটা ঘটলো। রাজনীতিতে একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কাজ দেখে আসলে গর্বে আমার সিনা ছড়া হয়ে গেছে, বুঝছেন, গর্বে আমার সিনা ছড়া হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ম্যানেজমেন্ট আমি দেখলাম, সত্যি প্রশংসা করার মতো। এটি রাজনীতির জন্য খুবই জরুরি এবং ইতিবাচক একটি ইঙ্গিত বলে আমাদের কাছে মনে হয় এই ভালোটি দেখার জন্য। হাদির খুনি এই মুহূর্তে কোথায় আছে আমি বলবো আপনাদেরকে। উসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে শুটার ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ। 54 বছরের ইতিহাসে যা ঘটেনি, 55তম বছরের এসে বাংলাদেশে সেটা ঘটলো। বাংলাদেশ কোথায় যাচ্ছে? ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি, 24 পরবর্তী বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে মাকাম, যে হাল, এই হালটা হচ্ছে, আগে ছিল বাংলাদেশ ভারতের দালাল, বাংলাদেশ মানে হাসিনা, বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে তো হাসিনা ময় করে ফেলেছিল, আওয়ামী লীগ ময় করে ফেলেছিল। সেই জায়গায় ভারতের একটা ভ্যাসেল স্টেট বলেন, স্যাটেলাইট স্টেট বলেন, ওই টিপে ভারত মনে করতো বাংলাদেশ তাদের একটা প্রভিন্স, যা বলবে সেটা, বাংলাদেশে কোনো স্বতন্ত্র বোধ থাকবে না। পাকিস্তানকে গালি দিতে বললে গালি দিবে, যা ইচ্ছা তা। এইটা বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল হাসিনা বলে। কিন্তু এখন ডক্টর ইউনূস বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন, আমি আসছি কি ঘটেছে তার আগে বলি কোথায় নিয়ে গেছে। কাতারের নাম শুনছেন? কাতার একটা কেমন রাষ্ট্র জানেন? কাতার হচ্ছে পুরো এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এই যে রিজনগুলো বললাম, এই রিজনগুলো যত পলিটিক্যাল ঝামেলা হয়, এই ঝামেলাগুলো সেটেলমেন্টের একটা হাব হচ্ছে কাতার। এমনকি যুক্তরাষ্ট্র আফগানিস্তান যে দীর্ঘদিনের ঝামেলা, রক্তক্ষয়ী আনএন্ডিং যে ঝামেলা, যুদ্ধ, এই যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে কাতারের মধ্যস্থতায়। যে তালেবানের নাম পৃথিবীর কেউ নিতে পারতো না, তাদেরকে কাতার তাদের দেশে দোহায় অফিস খোলার সুযোগ করে দিয়েছে এবং ওই অফিস এবং যুক্তরাষ্ট্র এদের মধ্যে নানান সময় নানান নেগোসিয়েশন চলতো। একটা পর্যায়ে এসে আফগানিস্তানে স্থিতিশীলতা এসেছে। এরকম পুরো এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের সমাধান কাতারে বসে হতো। এখন ওই কাতারের, দক্ষিণ এশিয়ার কাতার হবে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দোহা হবে ঢাকা। ইউনূস সেটা করছেন কি? বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে, বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না, বাংলাদেশের ফরেন পলিসি হবে ব্যালেন্স। বাংলাদেশ পাকিস্তানের দিকেও ঝুঁকে পারবে না, ভারতের দিকেও ঝুঁকে পারবে না। পাকিস্তানের সাথে যথাযথ মর্যাদার সাথে সম্পর্ক থাকবে, ফ্লাইট থাকবে, ব্যবসা থাকবে, পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ পাকিস্তানে যাবে। আবার ভারতের সাথেও ফ্লাইট থাকবে, ভারতের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ ভারতে যাবে, সমান। চীনের সাথেও থাকবে সেম। এর মানে কাউকে একটু কম বেশি না, সমানের সমান। যার ফলে কেউ বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না, কেউ বাংলাদেশকে ছোট করতে পারবে না। ইউনূস বাংলাদেশকে সেই উচ্চতায় অলরেডি কিছুটা হলেও নিয়ে এসেছেন, যার ফল আমরা দেখতে পাচ্ছি কি? খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, পাকিস্তানের স্পিকার এসেছে, তারা এই উসিলায় এসে এখন বৈঠক করে নানা বিষয়ে আলোচনা করছে, তাদের দ্বিপাক্ষিক কনফ্লিক্টিং বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। এইটি বাংলাদেশ এটা কখনো ঘটেনি যে বাংলাদেশের মাটিতে ভারত পাকিস্তানের কোন একটা বিষয়ের মীমাংসা হচ্ছে। এটা যা শুরু। এখন দেখছেন আপনারা জয়শঙ্কর আর পাকিস্তানের প্রতিনিধির মিটিং, কুশল বিনিময়, এবং দেখে ডাক দেয়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার পাকিস্তানের স্পিকারকে দেখে ডাক দিচ্ছে যে ভাই সিনসি কিন্তু আপনাকে আসেন কথা বলি। তারপরে ছোটখাটো বৈঠক হয়ে গেছে এবং নানান রিজনাল নানান বিষয় নিয়ে আলোচনা করছে, তাদের বাইলেটারাল নানান বিষয় নিয়ে আলোচনা করেছে। এটা জাস্ট স্টার্টিং। সামনে শুনবেন যে ভারত পাকিস্তান যুদ্ধ মীমাংসার বৈঠকে ডক্টর ইউনূস অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। ভারত পাকিস্তান ঝামেলা বাঁধছে ঢাকায়, ভারত পাকিস্তানের প্রতিনিধি দল ঢাকার মধ্যস্থতায় ফরেন সার্ভিস একাডেমিতে মিটিং। আপনারা এটা শুনবেন সামনে। খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ভবিষ্যতের এই দৃশ্যের কিছুটা আমরা দেখতে পেয়েছি। অসাধারণ। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে, এটা নিয়ে তোলপাড়। সে নিজে দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না, সে দাবি করছে যে আমি দুবাই। সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে দুবাই?
আর দ্য রিসেন্ট এটা নিয়ে যে চেক করে দেখেছে যে এটা এআই না। তো এটা যদি এআই না হয়, তা এআই না, ঠিক আছে, আমরা যেহেতু চেক করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে এআই না, কিন্তু তার অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি আপনি দেখেন, মানে খুবই একটা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে সে সেভাবে কথা বলছে না। এটা গতকালকে ভিডিওতেও আমি বলেছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সে দাবি করতেছে সে দুবাইতে, সে এতদিন সবাই জানে যে সে ইন্ডিয়াতে পালিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা আসলে ইন্ডিয়াতে আছে না দুবাইতে আছে না বাংলাদেশে লুকিয়ে সে এই কথাগুলো বলছে। 3 নাম্বার হচ্ছে সে দাবি করছে যে হাদি তাকে কাজ পাইয়ে দিবে বলে 5 লাখ টাকা নিয়েছে। হাদি সম্পর্কে আমি একটা কথা বলি, হাদি কয়েকবারই আমার টকশোতে এসেছে। ইভেন জুলাই যোদ্ধা যারা মানে জুলাইতে যারা নিহত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শহীদ পরিবারের অনেকেই আমার প্রোগ্রামে জয়েন করেছে এবং এক শহীদ পরিবার আমাকে মানে আমার প্রোগ্রামে বলেছে, সেটা আমি কাট করে দিব, একটা রিলস বানিয়ে দিব। এই হাদি মানে জুলাই পরিবারের এক মাকে, অসহায় মাকে, যেই জুলাই যোদ্ধা মানে জুলাইতে ওনার এক সন্তান মারা গিয়েছে, তারপরে সেই কয়েক মাস পরেই স্ট্রোক করে ওনার হাজবেন্ড মারা গিয়েছে, আরেক ছেলের ক্যান্সার, সেই চিকিৎসার জন্য উনি ধারে ধারে ঘুরেছেন, ইভেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছেন, তারপরে তিনি এই যে এনসিপির নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন, তারপরে মানে যে উপদেষ্টারা ছিল, ছাত্র উপদেষ্টারা ছিল, আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম, এদের কাছে গিয়েছেন, কারো কাছে কোনো হেল্প পাননি। তিনি একমাত্র হেল্প পেয়েছেন তারেক রহমান থেকে, এবং হাদি ওনাকে একসময় 5 লাখ টাকা কি 4 লাখ টাকা দিয়েছে। আপনাদের মনে হয় মানে হাদি তো এটা প্রচারও করেনি, মানে হাদি কোনোভাবেই তো বলেও নেই। আমরা সাধারণত দেখি কি মানে কোনো উপদেষ্টা মানে কোনো ছাত্র উপদেষ্টা বা যদি এনসিপি কোনো নেতা কাউকে হেল্প করে সেটা কিন্তু মিডিয়াতে খুবই প্রচার হয় এবং ভিডিও করে নিজেরাই ছেড়ে দেয়। অথচ হাদি একটা পরিবারকে, এই অসহায় পরিবারকে 5 লাখ টাকা দিয়েছে, সেটা সে অসহায় পরিবার কথার প্রসঙ্গে আমার এখানে এসে বলেছে। কিন্তু হাদিকে এটা উল্লেখ করেছে, সেই হাদিকে আপনাদের মনে হয় যে হাদি 5 লাখ টাকা ঘুষ নেবে কাজ মানে কাজ পাইয়ে দেওয়ার মানে ব্যাপারে? এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো, এটা কি মানে এটা তো প্রমাণ করে যে ওনাকে দিয়ে হয়তো কেউ বলাচ্ছে বা উনি মিসগাইড করছে মানুষকে বিভিন্নভাবে, নিজেকে নির্দোষ। আমি গতকালকেও বলেছি যে কোনো অপরাধী কখনোই বলে না যে আমি অপরাধী। সবকিছু প্রমাণিত হওয়ার পরে সে কেন, তাকে দিয়ে কারা বলাচ্ছে, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার পেছনে কারা আছে এখনো যে আমাদের সরকার সেটা বের করতে পারে নাই, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। এবং হাদি সম্পর্কে যে নোংরা কথা সে বের করেছে, এটার জন্য তার আবার শাস্তি হওয়া উচিত। হাদি মানে হাদি আমাদের মাঝে নেই, হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু সেই হাদিকে নিয়ে নোংরা কথা বলার কোনো অধিকার তার নেই। এবং হাদিকে বিতর্কিত করার চেষ্টা করছে, জামাত ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে, সে নিজেকে সেভ করছে। কেন, মানে এর পেছনে চক্রটা কি? সরকার কেন এটা বের করতে পারছে না, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন। এত কিছু জানার পরেও তার সরকার এখন বলছে যে সে মনে হয় দেশে নেই, কিন্তু সে দেশে আছে কি বিদেশে আছে সেটা কি আমরা প্রমাণ পেয়েছি এখন পর্যন্ত? সরকারকে সেটা প্রমাণ করতে পেরেছে? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? আজকে সার্জির খুব মজার বিষয় যে মানে সার্জিস আলম আজকে বলল যে 12ই ফেব্রুয়ারিতে যেন 12ই ফেব্রুয়ারির মধ্যে যেন হাদির মানে খুনিকে দেশে ফিরে আনা হয়। কেন ভাই 12ই ফেব্রুয়ারির মধ্যে কেন, তার আগে নয় কেন? এটা কি ধরনের অদ্ভুত কথা? তার মানে আপনারা চান যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের মধ্যে হাদির প্রসঙ্গ আর না আসুক, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এরপরে হাদির প্রসঙ্গ নিয়ে আমার মনে হয় যে ইনকিলাব মঞ্চ যেই লাগাতার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে থাকা উচিত, কারণ না হয় এই সরকারের টনক নড়বে না। সরকার কিন্তু আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দিচ্ছে হাদির হত্যাকাণ্ডটা। সো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, যে যেখান থেকে আমরা আছি, কারণ এটা নিয়ে সরকারের গাফিলতি শুরু হয়েছে। এরপরে আরেকটা সরকার আসবে, সেই সরকারও মানে সেই চক্রের ফাঁদে পড়বে, হাদির আর বিচার সম্ভব হবে না। সো আমাদের মানে এটা নিয়ে সচেতন হতে হবে। এবং এইসব বিভ্রান্তিকর মানে 2 দিন পর পরই এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে হাদির হত্যা নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।